ওকে, স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমাদের আগে প্র্যাকটিস সেটটা করে দিই, যেটা বেসিক লেভেলের প্র্যাকটিস সেট, তারপর ফার্স্ট ইনডেফিনাইট টেন্সে ক্লাস হবে। দারুণ কিছু জিনিস তোমরা শিখবে যেগুলো অন্য কোথাও শেখোনি, তো জাস্ট দেখে যাও। আচ্ছা, প্রথমে প্র্যাকটিস সেট। আচ্ছা দেখো তো প্র্যাকটিস সেটটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো, খুব ইজি লেভেলের প্র্যাকটিস সেট, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, কারণ খুবই ইজি। আমি দেখছিলাম একটু আগেই লেভেল 1-এর এইগুলো, লেভেল 1-এর এই প্র্যাকটিস সেটগুলো করার পর আমাদের টেন্স শেষ হয়ে যাবে, এবং টেন্স শেষ হবে মানে ভীষণ রকম ডিটেলে শেষ হবে। টেন্সের আমি যা করাচ্ছি এর বাইরে কোনো পরীক্ষায় কোনো কোথাও কোনো কোয়েশ্চেন আসবে না। তো সেক্ষেত্রে একটু টাইম লাগলে কি হবে, জিনিসটা তোমার একদম শক্তপোক্ত হয়ে গেল, যে কোনো জায়গায় তোমার মানে কি বলবো, একটা ভালো স্কোর করে দেবে। আর তারপর তখন অন্য চ্যাপ্টার ধরবো, এবং অন্য চ্যাপ্টার ধরবো, এবং টেন্সের যে দ্বিতীয় লেভেলের যে প্র্যাকটিস সেট সেগুলো করতে থাকবো। তো দেখো, আচ্ছা এটা পেন নিয়ে নিই, কালার। দেখো, ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। নিচের যে বাক্যটি রয়েছে এই বাক্যটি কি টেন্সে রয়েছে কিচ্ছু দেখার দরকার নেই। আচ্ছা এখানটা বাক্যটা কি কোথাও কিছু মিসিং গেছে মনে হচ্ছে নাকি, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এ পার্সন হ্যাজ বিন আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক, এটা কি, এটা ছিল? এটা 4 নম্বরটা ছিল স্যার, 4 নম্বরটা, 5 নম্বর নয়। সেই জন্য সেই জন্য মেলাতে পারছি না। ও আচ্ছা, এইটা এইটা সম্ভবত আজকে তোমাদের দিয়েছি, হ্যাঁ গ্রুপে আজকে অলরেডি দিয়ে দিয়েছি 4 নম্বরটা। দেখি তো 4 নম্বরটা আবার কোথায় গেল, মুশকিল। 1 মিনিট দাঁড়াও, একটু একটু ওয়েট করো, আমি স্টপ করলাম 1 মিনিট মতো। আচ্ছা দেখতে পাচ্ছ, একটু বলো এবার, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, দেখো একটু ইয়ে হয়ে গেল, সমস্যা হলো। বলছে দ্য টেন্স
ইন আ পার্সন হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস। এখানটা একটু অসুবিধা হবে তোমার, আমি এখানে পেনটা ইউজ করতে পারবো না, আমি মুখে মুখে বলে দিচ্ছি, দাঁড়াও দেখি সেভ করে করা যায় কিনা, এবার হতে পারে। রাখি কেস, সেখানে করে দিচ্ছি, আপনার মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা করে নেবে। স্যার পেন কি প্রবলেম হচ্ছে? না ল্যাপটপ ঠিক আছে, আমি এগুলো সব আগে থেকে রেডি করে রাখি, ঠিক আছে। এবার আমি পাস্ট ইনডেফিনাইটেডটা রেডি করে রেখে দিয়েছিলাম, তো এটা এই জন্য একটু প্রবলেম হচ্ছে আজকে, মানে প্রবলেম হচ্ছে বলতে দেখতে পাবে তোমরা পেনটা আমি এখানে ইউজ করতে পারছি না এই মুহূর্তে, তারপর ক্লাসের সময় ইউজ করতে পারবো। দেখো বলছে দ্য টেন্স ইন প্রেজেন্ট ইন এ পারসন হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1973, এটা কি টেন্স? আমরা জানি যে হ্যাজ বিন আগের দিন পড়েছি, দেখো আমি বলে দিচ্ছি, হয়ে গেছে, অসুবিধা নেই, সব ইউজ হবে, একটু ওয়েট করো খালি, ডুপ্লিকেট স্লাইড। আগের দিন আমরা পড়েছি যে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, আর তার পাশে V4 দেখলে একদম কনফার্ম এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো রকম দ্বিধাবোধ করবে না, ডাইরেক্ট একদম লিখে দেবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন হয়, কি করে হয়, ফরমেশন আগের ভিডিওতে আমরা দেখেছি। সো এখানে এই জিনিসটাকে নিয়ে আর টাইম নষ্ট করব না, যে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে কেন V4 এলো, বিনটাই বা কি, বি ভার্বের 3 নম্বর যে ব্যাপারটা, এটা আর বলছি না, তাড়াতাড়ি আমরা উত্তরগুলো করে নিচ্ছি। তো দেখো that a person has been living in this house, তো has been living, এখানে has রয়েছে, been রয়েছে, আর ভার্বের 4 নম্বর ফর্ম রয়েছে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ 1 এর এ। 2 নম্বরে চলো, দেখো 2 নম্বরেও সেম কেস, I have been doing, has been have been রয়েছে, অর্থাৎ have been টা রয়েছে, আর V4 রয়েছে, এটাও কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 2 এর ডি। 3 নম্বরে দেখো how many times dash you turn that music down, হ্যাঁ কত কত সময় তুমি কি মানে হাউ মেনি টাইমস, কতবার তুমি এটা আমাকে বলেছো যে টার্ন দ্যাট মিউজিক ডাউন, মিউজিকটাকে ডাউন করো। তো এখানে তুমি কি করবে, যখনই কতবার এই কথাটা আসবে, এটা আগের দিনও আলোচনা করেছি, কতবার এই কথাটা যখন আসবে, আমি আর একটা লিখে দিই, জানি না আগের দিন বলেছি কিনা, হাউ লং, ঠিক আছে, হাউ লং, এই এই ওয়ার্ডটা হাউ লং, কতবার, কতদিন, এই ধরনের কিছু যখন বোঝাবে, তখন আমরা কি ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ইউজ করব। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতেই পাচ্ছ একটাতেই আছে, অপশন ডি, হ্যাভ আই বিন। যেহেতু স্ট্রাকচারটা কোয়েশ্চেন যখন আমরা করি, তখন হ্যাজ আর হ্যাভটা সাবজেক্টের আগে চলে আসে, তাই এখানে দেখো হ্যাভটা আগে চলে আসে অপশন ডি তে, দেখো তারপর সাবজেক্ট এসছে, তারপর বিন, এবং তারপর V4, এগুলো স্ট্রাকচারে আমরা লিখে দিয়েছি, তাই এখানে সময় নষ্ট করছি না। এরপরেও যদি কারোর প্রবলেম হয়, আমি বলেছি হোয়াটসঅ্যাপে আমাকে সেই জায়গাটা ছবি করে স্ক্রিনশট দিয়ে পাঠাতে, আমি অডিও করে বুঝিয়ে দেবো কিংবা ফোন করে বুঝিয়ে দেবো, এইগুলো নিয়ে অসুবিধা হবে না। নেক্সট দেখো 4 নম্বর, ইট ড্যাশ রেনিং সিন্স মানডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, এটা তো কমন এক্সাম, কমন মানে এক্সাম্পল বলছি, কমন এক্সাম্পল, সব রকম পরীক্ষাতেই কম বেশি এটা আসে, বিশেষ করে 6-7 এর ছেলেমেয়েরা যারা পড়াও, 6-7-8-9-10 পর্যন্ত একদম এই কোয়েশ্চেনটাই আসে ঘুরিয়ে ফিরিয়ে। তো যখনই সোমবার থেকে বৃষ্টি হচ্ছে এরকম বোঝাচ্ছে, তো আমাদের এখানে দেখো অনেকে বলবে স্যার ইট ইজ রেনিং হতে পারে, ইট ওয়াজ রেনিং হতে পারে, ইটের পর ওয়ার তো হয় না, ইট হ্যাড বিন রেনিং হতে পারে, তাহলে সবগুলোই তো হতে পারে, কিন্তু সবগুলো হতে তো পারে, কিন্তু আমরা কি শিখেছি, যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে একটা জিনিস ইঙ্গিতকে প্রকাশ করে যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে ধরো এটা ছিল মানডে, আজকে ধরো ফ্রাইডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সোমবারটা হয়ে গেছে পাস্ট, ফ্রাইডেটা হচ্ছে তোমার প্রেজেন্ট। তাহলে আমি বলেছি যে আগে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেটাই প্রকাশ করছে। যদি আমি ইটের পর ইজ দিই তাহলে কি দাঁড়াবে, যদি আমি বলি ইট ইজ রেনিং সিন্স মানডে, তাহলে এর অর্থ কি হবে, এর অর্থ হয়ে যাবে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু থেকে ওয়ার্ড আসছে, বাট ইট ইজ রেনিং কথাটার অর্থ কি, ইট ইজ রেনিং কথাটার অর্থ হচ্ছে যে এখনই বৃষ্টি হচ্ছে,
এখনই বৃষ্টি হচ্ছে, এখনই শুরু হয়েছে বৃষ্টিটা, এবং কিছুক্ষণ পর বৃষ্টিটা আবার শেষও হয়ে যাবে। অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, যে কাজটা এখনই চলছে এবং কিছুক্ষণ পর আবার শেষ হয়ে যাবে, টেম্পোরারি অ্যাকশনের কথা বলে। কিন্তু এখানে যখনই সিন্স মানডে আমি বসিয়ে দেবো, তার মানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টিটা সোমবার দিন শুরু হয়েছে, আজকেও চলছে, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তখন ইজটাকে কেটে আমাকে লিখতে হবে ইট হ্যাজ বিন রেনিং, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর এটা স্ট্রাকচার সিন্স মানডে। তো এই জন্য হলো, আমি আরেকবার রিপিট করে দিলাম এখানে। তাহলে অপশন হচ্ছে তোমার সি। 5 কোয়েশ্চেনটা, আই ড্যাশ হিয়ার সিন্স 1984, 1984 সাল থেকে আমি এখানে বসবাস করছি। তাহলে 1984 সালে আমি বসবাস শুরু করেছি, এখন আমার বসবাস করার কাজটা চলছে, এখনো আছে এখানে। তাই অপশন সি দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে কার সাথে, হ্যাজ বিন, হ্যাভ বিন, V4 কোথায় আছে, অপশন সি তে আছে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। আমি বলেছিলাম যে সিন্স আর ফর এর ব্যবহার, আজকেও সিন্স আর ফর এর ব্যাপারে কিছু আমি তোমাদের বলবো। সিন্স আর ফর এর ব্যবহার আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলবো। তো সিন্স আর ফর, ঘড়ির কাঁটার কথা বলেছি, যে ঘড়ির কাঁটাতে, ঘড়ির কাঁটা বলতে ঘড়িতে, ক্লকে এবং ক্যালেন্ডারে, ক্লক এবং ক্যালেন্ডারে যে সময়গুলো ব্যবহৃত হয়, তাদের আগে আমরা সিন্স বসাবো। আর কিছু জিনিস রয়েছে, যেমন স্টেজেস অফ লাইফ, জীবনের বিভিন্ন পর্যায়, স্টেজেস অফ লাইফ, যেমন ডেথ, বার্থ, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, এই পিরিয়ড গুলোর কথা বলছে, তার আগে তখন আমরা কি বসাবো, সিন্স বসাবো। বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো ফর বসাবো। এবং আরো কিছু জিনিস বলেছিলাম, মর্নিং, ইভিনিং, এই ধরনের এই টাইম গুলো থাকলে, মর্নিং, ইভিনিং, আর যা যা থাকে এই ধরনের জিনিসগুলো থাকলে তার আগে বসবে সিন্স। তো এখানে দেখো মর্নিং আছে, ওই জন্য সিন্স বসেছে, ঠিক আছে। তো সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখন হয়তো বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কিছু একটা হয়েছে, এবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি বৃষ্টি আগে শুরু হয়ে গেছে, অতীতের কথা বলছে। আজকে মানেও কিন্তু আজকে সকাল, ধরো আজকে সকালে আমি 9টার সময় পড়িয়েছি, 9টার সময়টাও কিন্তু অতীত হয়ে গেছে, এখন আর সেটা আজ বলে নেই, হয়তো আজ আছে কিন্তু সময়টা অতীত হয়ে গেছে। তাই তখনও কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে লিখতে হবে বাক্যটা। সেখানে অপশন ডি হবে কারেক্ট আনসার। 7 দেখো, উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, এই যে স্টেজেস অফ লাইফ, আওয়ার চাইল্ডহুডের কথা বলছে। এই যে আওয়ার চাইল্ডহুড, এটা কি, এটা হচ্ছে স্টেজেস অফ লাইফ, আমাদের শৈশবের কথা বলছে। আর তার জন্য আগে কি বসেছে, সিন্স বসেছে। আর যখনই সিন্স আর ফর বসবে, একটু টেন্সটাকে ভেবে নেবে, দেখবে তোমাদের এখান থেকে কোয়েশ্চেনটা দেবে, এবং 100% না হলেও তুমি একটু ভাববে, অনেক সময় সিন্স ফর অন্য কিছুতেও হয়, আমি বলেছি আগের ক্লাসে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লেখার জন্য, কম্পিটিটিভ এক্সামের কথা বলছি আমি। তো সেক্ষেত্রে এখানে কি হবে, একটাই পড়ে রয়েছে অপশন ডি, হ্যাভ বিন লার্নিং, আমরা ইংরেজি শিখছি শৈশব থেকে। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার এইটা 6 নম্বরটা স্যার হ্যাজ বিন হবে না স্যার, আপনি অপশন ডি বললেন। হ্যাঁ হ্যাঁ, অপশন এ আছে, হ্যাজ বিন আছে, সরি, বেবিটা আছে, যে হ্যাঁ বেবিটা বেবিটা হচ্ছে স্যার থার্ড পারসন সিঙ্গুলার, একদম ঠিক ঠিক, হ্যাঁ আমি ঠিক আছে টাইটেনে বলে ঠিক আছে। দিয়েছি। বেবিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য থার্ড পারসন সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। হ্যাজ আর হ্যাভ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। 7 নম্বর দেখো, উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, এটা বললাম। 8 নম্বর, উই হ্যাভ ওয়েটিং ড্যাশ 20 মিনিটস, এখানে বিনটা স্যার সিন ওঠেনি। হ্যাঁ, এখানে বিনটা সম্ভবত ওঠেনি, আমি একবার চেক করে নিই, 1 মিনিট। এটা হলো হ্যাঁ, এখানে বিনটা 20 মিনিটস আছে তো, হ্যাঁ এখানে বিনটা তোমরা অ্যাটাচ করে নেবে, যদি খাতায় তুলে নাও, এটা প্র্যাকটিস খাতায় যদি তুলে নাও, অ্যাটাচ করে নেবে, এখানে আমার এডিট করা যাচ্ছে না, ঠিক আছে, তোমরা বিনটা তুলে নেবে। উই হ্যাভ বিন ওয়েটিং হবে, এটা উই হ্যাভ ওয়েটিং আছে, কারণ কেন, উই হ্যাভ এর পর V4 কখনোই হয় না, ওয়েটিং তাই হবে না, এখানে একটা বিন, এটাকে অ্যাড করে নেবে তোমরা। আমি গ্রুপে পরে নাহলে বলে দেবো, এখানে বলেই যখন দিচ্ছি আর গ্রুপে না বললে হবে। উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 20 মিনিটস, 20 মিনিট ধরে আমরা এখানে অপেক্ষা করছি। তাহলে এখানে উত্তরটা হবে ফর, ফর হবে, সিন্স হবে না। কেন, কারণ দেখো 20 মিনিটটা কিন্তু ঘড়িতে থাকে না, আমরা ঘড়িতে থাকে 4, সেটাকে 5 দিয়ে গুণ করে 20 মিনিট করে নিই, তাই না। তো এই ক্ষেত্রে এই জন্য এখানে বসবে ফর, সিন্স বসাবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট টেন্স, সঠিক টেন্স কোনটা, অর্থাৎ সঠিক বাক্যটা নির্ণয় করতে বলছে। দে আর ডিগিং দ্য অপশন ক্যানেল ডি ফর এ উইক,
হ্যাঁ, ফর এ উইক বলছে, ফর আছে তার মানে ফর আছে মানে এরকম বলতে চাইছে যে এক সপ্তাহ ধরে তারা করছে। তাহলে এক সপ্তাহ ধরে করছে, এক সপ্তাহ তো আজকে একদিনের নয়, এক সপ্তাহ কয়েকটা দিন নিয়ে গঠিত, মানে 7 দিন নিয়ে গঠিত, এবং তারা কাজ যে কোনো একটা দিনে শুরু করেছে। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কোথায় পাবো? যেখানে আছে হ্যাজ বিন, হ্যাভ বিন, V4। তাহলে অপশন এ তে নেই হ্যাজ বিন হ্যাভ বিন, অপশন এ হবে না। অপশন ডি তেও নেই, অপশন সি তেও নেই, অপশন বি তে আছে দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানাল ফর এ উইক। 9 এর বি হবে বিফোর বল, হ্যাঁ 9 এর বি হবে সঠিক আনসার। 10 এর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেম কোয়েশ্চেন। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ফর 6 মান্থস। সে 6 মাস ধরে ফ্যাক্টরিতে কাজ করছে। বেশ। আবার বলছে হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ফর 6 মান্থস। আবার বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং উইথ দ্য ফ্যাক্টরি ফর 6 মান্থস। একটা হচ্ছে দেখো হ্যাজ, আমরা সে 6 মাস, হ্যাঁ বেশ, 6 মাস ধরে কাজ করছে কেউ ফ্যাক্টরিতে, তাহলে কোন একটা মাস থেকে আরেকটা মাস পর্যন্ত কাজ করছে, এরকম বোঝালেই আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন, তার সাথে ভার্বের 4 নম্বর ফর্ম। এবার দেখো খেয়াল করে, অপশন বি টাকে আগে এলিমিনেট করে দেবে, অপশন বি টা হবে না, কারণ অপশন বি তে ইজ আছে। অপশন ডি দেখো, অপশন ডি তে আছে ওয়াজ, অপশন ডি তে কি আছে? ওয়াজ, তাই এটাও হবে না। পড়ে থাকলো অপশন এ আর অপশন সি। অপশন এ তে হ্যাজ বিন আছে, অপশন সি তেও হ্যাজ বিন আছে। তাহলে আমাকে দেখতে হবে কোথায় অন্য কোথায় মিস্টেক আছে। তাহলে কিভাবে দেখবো? তুমি এইভাবে দেখো, অপশন এ তে হি আছে, অপশন সি তে হি আছে। বেশ, তারপর চলো হি এর পর হ্যাজ আছে, অপশন সি তেও হি এর পর হ্যাজ আছে। অপশন এ তে দেখো হ্যাজ এর পর বিন আছে, অপশন সি তেও হ্যাজ এর পর বিন আছে। খুব ভালো কথা। অপশন এ তে ওয়ার্কিং আছে মানে V4 আছে, অপশন সি তে ওয়ার্কিং আছে। অপশন এ তে ইন আছে, অপশন সি তে উইথ আছে, মানে এইখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানেই মানে গন্ডগোলটা রয়েছে। এবার বলছে কেউ কোথাও কাজ করলে, কেউ কোথাও কাজ করলে সেটা ইন দা ফ্যাক্টরি, ইন দা হাউস, ইন দা কোম্পানি এরকম ইউজ হয়। আমি যখন প্রিপোজিশন করাবো তখন অনেক কিছু দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেক কিছু তোমরা ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রিপোজিশন চ্যাপ্টার। তো এখানে উইথ দা ফ্যাক্টরি হবে না, ফ্যাক্টরির সাথে কাজ করছে না, সে ফ্যাক্টরিতে কাজ করছে। যখনই বলে দিই, যখনই কোনো নাউনের সাথে তে লেগে থাকবে, শিখে নাও, কোনো নাউনের সাথে যখন তে লেগে থাকবে, তো এখানে যেমন ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিটা নাউন, ফ্যাক্টরিটা হচ্ছে নাউন, তার সাথে তে লেগে আছে, তখন কি হবে জানো তো? তখন এক তের তের এই যে মানেটা দাঁড়াবে ইন প্রেপোজিশন, ইন মানে তখন তে হয়ে যাবে। অর্থাৎ দেখো বাড়িতে, বাড়িতে এর ইংলিশ হচ্ছে ইন দা হাউস। ঘরেতে ইংলিশ হচ্ছে ইন দা রুম। দোকানে ইন দা শপ। ঠিক সেরকম করে ফ্যাক্টরিতে ইন দা ফ্যাক্টরি, উইথ হবে না। আর একটা দেখো, নাউনের সাথে যদি একার লেগে থাকে, একার, তবুও কিন্তু এই একারের অর্থটা ইন হবে। যেমন ধরো বললি ঘরে, কি হবে? ইন দা রুম। ক্লিয়ার? কিন্তু যদি কখনো ভার্বের সাথে তে লেগে থাকে তখন কিন্তু ইন হবে না। ধরো ভার্বের সাথে তে, ধরো বললাম খেতে, ইন ইট হয়? হয় না। কি হবে? টু ইট। খেলতে, টু প্লে। ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এখানে, তাহলে ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে ইন দা ফ্যাক্টরি আছে তোমার অপশন এ তে, 10-এর এ হবে কারেক্ট আনসার। 11টা দেখো, আই ড্যাশ, আমি এই যে ছোট ছোট জিনিসগুলো বলছি, এই ছোট ছোট জিনিসগুলো ছোট মানে পাশে ফুট নোট করে রাখবে, ছোট ছোট করে নোট করে রাখবে, প্রচুর উপকার লাগবে, প্রচুর তোমার উপকার লাগবে। শুনলাম, দুদিন পর ভুলে যাবো। তো সবসময় চেষ্টা করবে ভিডিও, এখন যা টেট ফেট পরীক্ষা আসছে সামনে, এখন আমি তোমাদের উপর চাপও দিচ্ছি না, সেই জন্য বেশি এক্সামও নিচ্ছি না, ঠিক আছে? এখন টেটের উপর মনোনিবেশ করো। অনেকের যার যা পরীক্ষা আছে, তো পরবর্তীকালে কিন্তু প্রতি 2 দিন অন্তর অন্তর কিন্তু মক টেস্ট হবে। আর এই যে জিনিসগুলো বলছি এইগুলো পরে ভুলে যাবে। তো ভিডিও যখন দেখবে, ঠিক আছে, টেটের পর হোক আর যখন হোক, ভিডিও যখন দেখবে, এখন লাইভ করছো, পরে রেকর্ড ভিডিও না না দেখলেও হবে, নোট না বানালেও হয়তো হবে, তোমাদের যদি টাইম না থাকে। আর টাইম থাকলে তো খুব ভালো কথা। তো সেক্ষেত্রে প্রতিটা জিনিস যেগুলো তুমি অজানা, পাশে সুন্দর করে ছোট ছোট করে নোট বানিয়ে নেবে, তবেই হবে তোমার আসল মানে পড়ার মানে কি বলবো, বেসিক যে ফান্ডা সেটা।
আর শুনলাম এক কান দিয়ে ঢোকালাম এক কান দিয়ে বেরিয়ে গেল, পরে আবার জিজ্ঞেস করলাম, তো এগুলো তোমারও ক্ষতি আমারও ক্ষতি সবার ক্ষতি। এবার দেখো আই ড্যাশ ওয়ার্কিং ফর 2 আওয়ার, 2 হাউস করে দিয়েছি নাকি, 2 আওয়ার্স হবে, এটা আওয়ার্স লিখবে, আই ড্যাশ ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, ঠিক করে নেবে এই জায়গাটা হাউসটা, দেখি করা যাবে কিনা, এখানে করা যাবে না। তাহলে 2 ঘন্টা ধরে কাজ করছি, কোথায় আছে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অপশন ডি 11 ডি, আই হ্যাভ বিন ওয়ার্কিং। 12টা দেখো, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ 7 o'clock, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ 7 o'clock, 7টা থেকে, 7টা থেকে, হ্যাঁ 7টা থেকে তোমার বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলে দিয়েছি ঘড়ি না, কে ফর বললে, কি ফর বললে কেন, সিন্স হবে, হ্যাঁ 7 o'clock মানে কি, 7 o'clock মানে সকাল 7টা হতে পারে, মানে সন্ধ্যা 7টাও হতে পারে, কিন্তু সেটা ঘড়ির কাঁটাতে থাকে, ঘড়িতে থাকে 7টা বাজে, তখন ঘড়িতে আমরা প্রকাশ করি। তো এই হচ্ছে, এই জন্য এখানে সিন্স হবে, ফর হবে না। 13 নম্বর, চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট সেন্টেন্স। হি লিভস হিয়ার ফর 5 months, একই প্রশ্ন দেখো বারবার আসছে, 5 মাস ধরে সে বসবাস করছে। যখনই একটা নির্দিষ্ট মান থেকে আর একটা নির্দিষ্ট মাস পর্যন্ত সেই বসবাসের কাজটা চলছে এরকম বোঝাবে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ বিন, হ্যাভ বিন কোথায় আছে খোঁজো, দেখুন অপশন 13 সিট হবে উত্তর, কারণ 13 সিটে হ্যাজ বিন লিভিং আছে। হ্যাঁ 14 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ বিন লিভড হিয়ার সিন্স 5 years, একই ব্যাপার বলে দিয়েছে, আবার 14টার হবে সি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার হবে, কারণ 5 বছর ধরে বসবাস করছে। একই জিনিস বারবার বলছি, এরপরেও যদি তোমরা পরীক্ষায় ভুল করে আসো তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। 15 কোয়েশ্চেনটা দেখো, হ্যাঁ বলো। স্যার এখানে ইয়ার যেহেতু বলছে, তো ইয়ারটা স্যার আপনার তো ক্যালেন্ডার বা মান্থের মধ্যে তো স্যার পড়ছে, এটা একটু বলে দিন না, ভুলিয়ে যাচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এক মিনিট। এখানে 14 কত উত্তর বললাম গো, 14টা সি বললেন, সি। হ্যাঁ ঠিক বলেছি, 14 সি হবে উত্তর। এবার গুলিয়ে যাচ্ছে যেটা বলছো, দেখো গুলিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আগের ভিডিওটা দেখলে হয়তো বুঝে গেতে, আমি বলছি আরেকবার। ঘড়িতে আর ক্যালেন্ডারে যে সময়গুলো থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সিন্স আর ফর, এরপরে এক টাইম বসে, টাইম, ঠিক আছে। তো সিন্স এর পর যে টাইমটা বসবে, এই টাইমটা আমি বলছি ঘড়িতে থাকবে অথবা ক্যালেন্ডারে থাকবে। ঘড়িতে টাইম থাকে মানে দেখো, ঘড়িতে আমি 1টা বাজে বলি, যখন ঘড়িতে যখন 1-এর কাছে কাঁটা থাকে আমরা কি বলি 1টা বাজছে, 2-এর কাছে কাঁটা থাকলে 2টো বাজছে। তো এই টাইম গুলো ঘড়িতে থাকে, তো 1 থেকে 12 পর্যন্ত তো ঘড়িতে থাকে। এবার তুমি কোন ঘড়ি, দেওয়াল ঘড়ির কথা ভাবো। এবার দেখো ঘড়িতে কখনো, দেওয়াল ঘড়িতে বলতে আবার সেই ডিজিটাল গুলো নয়, কিন্তু নর্মাল আমরা যেটা ব্যবহার করি সেটাকে কথা বলছে। তো ঘড়িতে কখনো দেখো 1টা 5 বলে থাকে, এইভাবে থাকে, এটা তো ডিজিটালে থাকে। ঘড়িতে কখনো 1টা 5 থাকে, 1-এর কাছে যখন কাঁটাটা চলে আসে, কাঁটাটা যখন 1-এর কাছে আসে তখন আমরা 5 বলি, কারণ আমরা হিসেব করে নিচ্ছি। তাই বলছি ঘড়িতে যখন থাকবে তখন একমাত্র সেই টাইমের আগে সিন্স হবে। আর ক্যালেন্ডারে থাকবে, ক্যালেন্ডারের টাইম থাকবে মানে কি রকম, ধরো ক্যালেন্ডার লেখা আছে ড্যাশ জানুয়ারি, সে জানুয়ারি মাস থেকে এখানে বসবাস করছে ধরো বললাম, তো এখানে সিন্স না ফর হবে, তাই তো বলো জানুয়ারি মাসটা ক্যালেন্ডারে দেওয়া থাকে, তো দেওয়া থাকে, তাহলে এখানে হবে সিন্স হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আর এবার যদি ধরো বলতো সে 5 মাস ধরে এখানে বসবাস করে, 5 মান্থ, 5 মান্থটা কি ক্যালেন্ডারে কখনো দেখো, থাকে না, 5 মান্থ বলে কিছু থাকে না, আমরা 5 মান্থটা হিসাব করি, তাহলে এখানে হবে ফর। ঠিক আছে। এবার দেখো নেক্সট, লাস্ট কোয়েশ্চেন একটা পড়ে রয়েছে, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট উইক। এটা আমি একদম শেষের আগের দিন মানে শেষের কনসেপ্ট, আগের দিনের শেষের কনসেপ্টটা, যে লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, এইগুলো যখন থাকবে তখন মানে যখন টাইমের আগে উইক ডিকেড, হ্যাঁ লাস্ট যখন থাকবে তখন সিন্স বসবে, আর যদি লাস্টের সাথে দা থাকে তখন ফর বসবে। যারা বুঝতে পারোনি আরেকবার বলে দিচ্ছি দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি উইক দিয়ে। ধরো থাকলো লাস্ট উইক, গত সপ্তাহে, আর একটা থাকলো দা লাস্ট উইক, এখানে শূন্যস্থান। তো যখনই লাস্ট উইক থাকবে বা লাস্ট ইয়ার থাকবে, লাস্ট ডিকেড থাকবে, এরকম কিছু থাকবে, দা থাকবে না, তখন কিন্তু তুমি বসাবে সিন্স।
কিন্তু যখনই এদের আগে দা চলে আসবে, লাস্টের আগে, লাস্ট ওয়ার্ডটার আগে দা চলে আসবে, তখন সিন্স আর ফরের মধ্যে তুমি বসাবে ফর, এটাই ব্যাপার। তো এখানে দেখো কি চলে এসছে, এখানে একটা দা আসেনি, দা নেই এখানে, তাহলে শুধু সিন্স আছে, তাই এখানে বসবে তোমার, সরি শুধু লাস্ট আছে, তাই এখানে বসবে অপশন ডি সিন্স। এই ছিল প্র্যাকটিস সেট, এটা পুরো একদম বেসিক লেভেলের প্র্যাকটিস সেট। এটার পরে তোমরা এবার যখন লেভেল 2 এর প্র্যাকটিস সেট করাবো তখন দেখবে এবং ভিডিওগুলো দেখে নেবে, একটাও আটকাবে না কোয়েশ্চেন। এবার তুমি যদি ভিডিওগুলো না দেখো, লাইভ ক্লাস না করো, তাহলে তোমার আটকাবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, টুডে কোনো টেন্স মার্কার হয়, যদি হয় কোন টেন্সে হয় একটু বলে দিন। দেখো টুডে আমি হয়তো বলেছিলাম সম্ভবত প্রেজেন্ট টেন্সে, টুডে কে নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করতে পারবো না। টুডে বিভিন্ন টেন্সে হতে পারে। যেমন আজকে ধরো বললাম আজ সকাল 8টায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে এখন বাজছে রাত্রি 8টা, সকাল 8টাতে ঘটে গেছে, আজকেই কিন্তু সকালে ঘটে গেছে, তাহলে এটা হবে পাস্ট টেন্স। বুঝতে পারলে? তো টুডে কে ধরে কখনো টেন্স নির্ণয় করতে যাবে না। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, আবার এরকম বলতে পারে ধরো আজকে রাত্রি 10টার সময় একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বা ক্রিকেট হতে চলেছে, তো দেখবা তখন হতে চলেছে, তখন আবার কন্টিনিউয়াস ব্যবহার করি আমরা, যখন নিয়ার ফিউচারকে ইঙ্গিত করে, এটাও বলেছি দেখবা। হ্যাঁ, তো সেক্ষেত্রে টুডে কে নিয়ে আমরা কখনোই টেন্স বিশ্লেষণ করতে পারবো না, দেখবো কি সেন্স প্রকাশ করছে, টাইম কে নিয়ে করবো, টুডে কে নিয়ে নয়। অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স হচ্ছে নাও, টুডে নয়। নাও, নাও হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কে ইঙ্গিত করে, যেমন এখন আমি লিখছি এবং এটা কন্টিনিউয়াস কে ইঙ্গিত করে, নাও আই এম রাইটিং। কিন্তু টুডে কোনো টেন্স কে ইঙ্গিত করবে না, যে কোনো টেন্সেই হতে পারে, মানে নির্দিষ্ট কোনো টেন্স কে ইঙ্গিত করছে না, প্রেজেন্ট বা কিছু। বেশ, এবার আসছি আমরা যেটা বলছিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট যেটা বোঝালেন না, লাস্ট উইক, স্যার সেটা কি হ্যাঁ। সেটা কি একটু অপশনাল স্যার? ওটা কি মনে রাখতে হবে? এই যেটা বললেন না স্যার, যে লাস্ট থাকলে বসাতে হুম হুম পারবো না। হুম হুম। ও, হ্যাঁ কিন্তু স্যার একদম মনে রাখতে উইকটা হবে। তো আমরা স্যার আমরা উইকটা তো কাউন্ট করতে পারি তো স্যার? কাউন্টের সাথে কোনো সাথ নেই তো, কাউন্ট কি করে বুঝলে তুমি? কাউন্টের সাথে কি সাথ? ঠিক আছে ঠিক আছে। কাউন্টের সাথে এখানে সাথ নেই, এখানে ওটা ভাববে না তুমি। আমি এটা ও, আগের দিন করেছিলাম, স্লাইডটা দেখাই তোমাকে, এই যে দেখো স্লাইডটা আছে, এই যে এটা সিন্স প্লাস লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, এগুলো হবে। আর ফর হলে দা লাস্ট, মানে তুমি শুধু এইটুকু মনে রাখো, দেখো ইংলিশের যেটুকু দরকার সেইটুকু গুলো মনে রাখো, নাহলে আবার গ্যাঞ্জাম হয়ে যাবে। যেমন ধরো সিন্স এর পরে কি বলেন যা স্যার? বললাম, এখন শুধু মনে হ্যাঁ রাখবে লাস্ট হ্যাঁ থাকলে সিন্স হবে আর দা লাস্ট থাকলে হ্যাঁ, ফর হবে, বাস। ঠিক আছে ঠিক আছে ঠিক এবার আছে। চলে এসো, এবার আজকে যে টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। দারুণ একটা জায়গা, ভালো করে বোঝার চেষ্টা করবে। যতটা ইজি ভাবো ততটা ইজি নয়, কিন্তু যেভাবে বুঝিয়ে দেবো সেটাকে ইজি লাগবে। চলো শুরু করি। প্রথমেই তোমাদের আমি পাস্টের সংজ্ঞা কি দেবো, তোমরা নিজেই জানো। একটা টার্ম আছে, যে টার্মটার নাম হচ্ছে ডান ডানা ডান। ডান ডানা ডান মানে হচ্ছে যেই জিনিসটা ঘটে গেছে, যার প্রভাব, মানে যার আর মানে ফলাফলটা আর বর্তমান নেই। তো দেখো সিম্পল পাস্ট টেন্স কে আমি এখানে একটা জিনিস তোমাদের বলবো। আচ্ছা, এর আরেকটা নাম হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। বেশ, এখানে কতগুলো জিনিস বলবো, সেগুলো শুধু মনে রাখবে। এর ডেফিনিশন আলাদা করে লেখাবার কোনো প্রয়োজন নেই, বাংলায় যদি লিখতে চাও আমি বাংলায় বলছি যে অতীতে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হয়। অতীতে কোনো কাজ ঘটেছিল বোঝাতে। আমি ক্লাস করাচ্ছি অনলাইনে, পরে ফোন করো তাতে। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটের বাংলায় যে ডেফিনিশনটা সেটা হচ্ছে যে অতীতে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। ইংলিশটা মনে রাখবে, বাংলায় এসব মনে রেখে লাভ নেই। ইংলিশে একটা ওয়ার্ড আমি বলছি, অ্যাকশন ফিনিশড বা ফিনিশড অ্যাকশন বোঝাতে। লিখে দাও ফিনিশড অ্যাকশন, অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে। আর একটা টার্ম, কিছু কিছু টার্ম বলছে, টার্মগুলো মনে রাখবে, ডান ডানা ডান, ডান ডানা ডান। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, যে জিনিসটা হয়ে গেছে, পুরো ডান, পুরো কমপ্লিট, ঠিক আছে, ডান বা কমপ্লিট, সেই অ্যাকশনটাকে, যে অ্যাকশনটা এখানে এইভাবে লিখি, যে অ্যাকশনটা ডান হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, তার প্রভাব একটুকু বর্তমান নেই। এবার এই সিম্পল যে পাস্ট টেন্স, সেটা আমরা আইডেন্টিফিকেশন
পরিচয়টা দেবো। আইডেন্টিফিকেশন কি আমি বলেছিলাম, সিম্পল পাস্ট টেন্স তুমি নিজেই তৈরি করতে পারবে। পাস্ট মানেই মনে রাখবে যে ভার্বের 2 নম্বর, সিম্পল পাস্ট মানেই ভার্বের 2 নম্বর, এর আগে একটা কি বসিয়ে দেবো, সাবজেক্ট, এদিকে কি হবে, আদার ওয়ার্ডস, বাস। এটা হচ্ছে এর আইডেন্টিফিকেশন। তাহলে ধরো, আচ্ছা এটা স্ট্রাকচার বলবো, আইডেন্টিফিকেশন বলাটা ঠিক ইয়ে হচ্ছে না। আইডেন্টিফিকেশনটা কি রকম, ধরো হি প্লেড ফুটবল ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাক আর না থাক, ঠিক আছে, প্লেড বলেছি না, হি প্লেড ফুটবল। ইয়েস্টারডে থাক আর না থাক, তোমার কাজ হচ্ছে দেখা ভার্বের কাছে টেন্সের আইডেন্টিফিকেশন দেবে, মানে কি টেন্স তোমাকে নির্ণয় করতে দেবে, তার মানে তুমি ভার্বের কাছে যাবে, আর কাউকে দেখবে না। তোমাদের প্রথম ক্লাস টেন্সের 0 থেকে হিরো বলে যেটা আমি ইউটিউবে রয়েছে, সেই ক্লাসটা কথা বলছি। যখনই দেখবে ভি2 আছে বাক্যে, সেটাই হবে সিম্পল পাস্ট টেন্স, অনলি ভি2। ভি2 এর সাথে আবার অন্য কিছু নয়, শুধু ভি2 মাথায় রাখবে। তো প্লেড, বলবে স্যার, অনেকে বলবে স্যার এটা তো ভি3ও তো হতে পারে, কারণ প্লে এটা ভি1, এর ভি2 হচ্ছে প্লেড, আর এর ভি3ও হচ্ছে প্লেড। তাহলে বলো আমাকে এখানে ভি3, এটা ভি3 নয় ভি2 কেন বলছি, কি যুক্তি দিয়েছিলাম বলো, কারণ কার মনে আছে? হিটা হ্যাঁ, যদি যদি স্যার এটা ভি3 হতো তাহলে সামনে হ্যাজ বিন বা হ্যাজ হ্যাভ এগুলো থাকতো, হ্যাড হ্যাভ থাকতো, এগুলো থাকতো। একটা বি ভার্ব থাকবে, একটা বি ভার্ব থাকবে, তাই না? এখানে একটা হ্যাঁ কি হ্যাঁ, থাকবে, বি ভার্ব থাকবে, এবং এই সাবজেক্টটা নন ডুয়ার হতে হবে। যেমন ধরো বলে দিই, এটা বলে দিই, আচ্ছা বিভাব তাহলে অথবা আগে হ্যাড বলে ভার্ব দিই। থাকবে। এবার বলি, এই যে প্লেড, এই প্লেড ওয়ার্ডটা তুমি দেখে নিলে ভার্বের 2 নম্বর। আর একটা কথা মনে রাখবে, অত মাথায় রাখতে হবে না, একটা কথা মনে রাখবে, সাবজেক্টের পর ডাইরেক্ট কখনো ভি3 বসে না। সাবজেক্টের পর ভি3 তখনই বসবে, লিখে দিচ্ছি আমি এখানে, সাবজেক্টের পর ভি3 তখনই বসবে যদি এখানে একটা বি ভার্ব থাকে। বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, আমরা জানি, আর লিখছি না, লিখিয়ে দিই, অনেকে নতুন আছে, 1 সেকেন্ড 3 সেকেন্ডের ব্যাপার। এগুলো হচ্ছে বি ভার্ব। তো ওখানে ভি3 থাকবে, তবে বি ভার্ব থাকবে, তবে ভি3 হবে, মানে ডাইরেক্ট সরাসরি ভি3 কিন্তু বসবে না। আর একটা জিনিস হতে হবে, এই সাবজেক্টটাকে হতে হবে নন ডুয়ার, মানে নিজে কাজ করবে না। একটা উদাহরণ দিচ্ছি, দেখো তাহলে ক্লিয়ার হবে। ধরো বললাম ফুটবল ওয়াজ প্লেড বাই মি, পুরো কনসেপ্টের ক্লাস, টেন্স করে দিলাম এই বলে ওই বলে, পুরো কনসেপ্টের ক্লাস, এক একটা টেন্স 2 দিন করে লাগাচ্ছি, মানে বুঝতে পারছো ব্যাপারটা কতটা গভীরে যাচ্ছি। ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এবার একটু আগে বললাম স্যার এই যে এইটা, তোমাকে যদি ধরো কেউ জিজ্ঞেস করলো বা পরীক্ষায় এলো, ছোটখাটো পরীক্ষায়, যে এটা ভার্বের ক নম্বর ফর্মে আছে, তাহলে তুমি কি দেখবে, এটা ভি2 ও হতে পারে, এটা ভি3 ও হতে পারে। এটা ভি2 হলে এইখানে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা হবে ডুয়ার, নিজে কাজ করতে পারবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এইখানে যে বি ভার্বটা আছে সেটা থাকবে না, কিন্তু বি ভার্বটা চলে এসছে যখন, তখন এটা ভি2 নয় ভি3। এবং একবার দেখে নাও সাবজেক্টটা নন ডুয়ারও কিনা। ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা, এই যে সাবজেক্ট, যে ফুটবল যে সাবজেক্ট হিসেবে বসেছে, ফুটবল কি নিয়ে নিজে খেলা হয়, হয় না, তাহলে ফুটবলটা হচ্ছে কি নন ডুয়ার। তাহলে দেখো রুলগুলো মিলে গেল, সাবজেক্টকে নন ডুয়ার হতে হবে, একটা বি ভার্ব বসবে, তবেই ভি3 বসবে। দেখো এটা হচ্ছে তাহলে কি ভি3। আর ভি2 হতে গেলে সাবজেক্টের পর ডাইরেক্ট ভি2 বসবে তখনই যখন এই সাবজেক্টটা হবে ডুয়ার। যেমন আমি খেলেছিলাম, আই প্লেড, এখানে এই প্লেডটা ভি2। আমি খেয়েছিলাম, আই এট, এটটা ভি2, ইট এট, কেন ভি2, এখানে দেখো ডাইরেক্ট সাবজেক্টের পর ভি2 বসেছে, কেন, কারণ আমি নিজেই খেয়েছিলাম, আইটা হচ্ছে ডুয়ার। এই জিনিসগুলো আমি প্রতিটা ক্লাসেই বলি, তো গুলো মাথায় রাখবে। এখন যে ব্যাপারটা আসছে, তাহলে এখানে হি প্লেড ফুটবল ইয়েস্টারডে, তোমার কাজ হচ্ছে দেখা, যেখানে সাবজেক্টের পর বি ভার্ব নেই, তার মানে প্লেডটা হচ্ছে ভি2। আর ভি2 মানে স্যার বলেছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, হয়ে গেল চেনা, আইডেন্টিফিকেশন হয়ে গেল। এবার আসবো আমরা স্ট্রাকচার। এবার স্ট্রাকচারটা আসার আগে আমি একটা জিনিস তোমাদের বলে দিই, একটা ইনফরমেশন দিয়ে দিই। কিছু কিছু ভার্ব রয়েছে যাদের
ঠিক আছে, অনেক ভার্ব রয়েছে যাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, মানে V1 এবং V2 একই, V1 এবং V2 সেম। কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন রিড, এটা V1, এর V2 উচ্চারণ রেড হবে কিন্তু বানান একই, এটা হচ্ছে V2। ঠিক আছে, আবার ধরো এর V3ও এটাই হয়, পুট, 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 কাট, কাট, কাট। তো এগুলো তিনটেই একই। সেক্ষেত্রে কি হয় দেখো, সেক্ষেত্রে আমি ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, হি রিডস আ পোয়েম করি, একদিনে নোবেল পড়া যাবে না? হি রিডস আ পোয়েম ডেইলি, সে প্রতিদিন একটা করে কবিতা পড়ে। ভুল হচ্ছে আমার, এই উদাহরণটা দেওয়া যাবে না। এক মিনিট, তোমাদেরকে যে ভুলটা আমি ধরাতে চাইছি সেটা ধরা পড়বে না, অন্য উদাহরণ দিই। ধরো কালারটা চেঞ্জ করি, বলো তো বাক্যটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক আছে। এবার ডেলি, এবার না, ভুল আছে, ওটা রিডস হবে, কারণ ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। একদম। তো দেখো এক্ষেত্রে দেখো প্রথম বাক্যটা, সে গতকাল একটা উপন্যাস পড়েছিল, এই যে এইটা, এটা যদি না থাকতো, ইয়েস্টারডে যদি না থাকতো তাহলে তোমাদের প্রবলেমটা হতো। ইয়েস্টারডে যখনই চলে এলো, এটা হচ্ছে টেন্স মার্কার, একটু পরে লিখাবো কি কি মার্কার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ইয়েস্টারডে যখনই চলে এলো, গতকাল কথাটা যখনই চলে এলো, তখন তার মানে কি গতকাল কাজটা ডান ডানা ডান, অর্থাৎ অ্যাকশন ফিনিশড। অর্থাৎ আমাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে মেন ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। তাহলে এই যে এইখানটায় মেন ভার্ব, এর এটা একেও এটা হয়, দুইয়েরও হয়, তিনেও হয়। এবার যেহেতু পাস্ট টেন্সে লিখতে হবে মানে V2 তে লিখতে হবে, তার মানে এটা V2 এই আছে। এবার নিচে দেখো, সে প্রতিদিন একটা করে কবিতা পড়ে, তাহলে এটা কিন্তু ডান 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 নয়, মানে অ্যাকশন ফিনিশ নয়, সে কালকে পড়বে, আজকে পড়েছে, প্রতিদিন পড়ে, ডেইলি ডেইলি অ্যাক্টিভিটিস বোঝালে আমরা কি টেন্সে করি, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই হচ্ছে ভার্বের 1 নম্বর বা 5 নম্বর। সিম্পল প্রেজেন্ট বা স্যার, সিম্পল, হ্যাঁ বলো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, কিছু বলছো? হি এর জায়গায় যদি আই থাকতো তাহলে তো মনে হয় ঠিক হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো V1 বা V5 যখনই বাক্যে থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স কে ইঙ্গিত করবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কে ইঙ্গিত করবে ডেইলি, সে যেহেতু প্রতিদিন পড়ছে, অভ্যাস বদলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, প্রথম ক্লাসে বলেছি, দ্বিতীয় ক্লাসে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে গেলে হয় V1 বসাতে হবে বা V5 বসাতে হবে। এবার হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমিও নয়, আমরাও নাও, তুমিও নাও, তোমরাও নাও, তাহলে সেটা থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে V5 বসে, আর V5 হচ্ছে ভার্বের সাথে এস বাই এস, রিডস হবে তখন, রিডস আ পোয়েম ডেইলি। তো এরকম করে তোমাকে বুঝতে হবে যে ভার্বগুলোর একই রকম রূপ, যে ভার্বগুলোর একই রকম রূপ, তাদের চেনার উপায় হচ্ছে দেখবে সেই বাক্যে টেন্স মার্কার কি আছে বা কোনো টাইম দেওয়া আছে নাকি বা কিছু রয়েছে যেটা ইঙ্গিত করবে। যদি এরকম টেন্স মার্কার দেওয়া থাকে ইয়েস্টারডে বা কোনো একটা সালের কথা বলা থাকে যেটা হয়ে গেছে, এই ধরনের কিছু বলা থাকে, যদি শিওর সেটা V2 বসাবে। আর যদি কিছু না বলা থাকে তখন তুমি প্রেজেন্ট টেন্সে লিখবে, ঠিক আছে, হয় V5 বা V1। এবার এখানে যদি আই দিয়ে হতো তাহলে আই রিডই হতো, এটা প্রেজেন্টে। তখন কি হবে দেখো, আর একটা প্রশ্ন চলে এলো, বললে তুমি আরেক ভালো হলো, আর একটা প্রশ্ন এখান থেকে পারবে। আর একটা প্রশ্ন দেখো, ধরো তোমাকে বললাম, জিনিসগুলো মাথায় রাখতে হবে ভালো করে। আই রিড আ পোয়েম, আরেকটা বললাম আই রিড আ পোয়েম yesterday।
পরীক্ষায় দিতে পারে। এখানে রিডটা ভার্বের ক নম্বর বলো তো? ওটা 1 নম্বর, 1 নম্বরে আছে। 1 নম্বরে। কারণ এখানে 1 নম্বর প্রেজেন্ট টেন্সে হবে। কেন স্যার? কারণ এখানে কোনো টেন্স মার্কার নেই, কিছু নেই, যেটা কবে ঘটেছে। তার মানে তোমাকে ধরে নিতে হবে যে আমি একটা কবিতা পড়ি, মানে প্রতিদিন একটা করে কবিতা পড়ে, এরকম একটা বলতে চাইছে, এরকম ধরে নিতে হবে। কিন্তু যখন টাইম দিয়ে দিবে, দেখো গতকাল আমি একটা কবিতা পড়েছিলাম, গতকাল, এখন আর কবিতা পড়াটা বাকি নেই, শেষ হয়ে গেছে, তখন তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে বোঝাচ্ছে। V2 আর পাস্ট টেন্স মানে এখানে V2, এখানে রিডটা V2। তাই তোমাকে দেখতে হবে সেই বাক্যে কি রকম ভাবে ইউজ হচ্ছে। হ্যাঁ, তোমাকে দেখতে হবে কি টেন্সে ইউজ হচ্ছে এই ভার্বটা, যাদের একই ফর্ম, তখন তুমি বলবে। এই ছোটখাটো জিনিসগুলো বেসিক আইডিয়া না থাকলে 1 নম্বর করে মিস হয়ে যাবে। স্যার বলো। স্যার ওখানে ডুয়ার নন ডুয়ারটাও কি দেখতে হবে? এখানে না, এখানে ডুয়ার নন ডুয়ারের ব্যাপার নেই। ডুয়ার নন ডুয়ার দেখলে দেখতে পারো, সেটা ব্যাপার নেই। যদি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সাবজেক্টটা, দেখলে দেখতে পারো এই যে সাবজেক্টটা, আমি গতকাল একটা কবিতা পড়েছিলাম, তাই কবিতা পড়ার কাজটা হ্যাঁ। আমি সাবজেক্ট, আমি নিজেই করেছিলাম, হ্যাঁ, তাহলে দেখো ডুয়ার। ডুয়ার। হ্যাঁ, ডুয়ার থাকলে সাবজেক্টের পর ডাইরেক্ট V2 আসবে। V2, হ্যাঁ ঠিক এবার আছে। চলো নেক্সট কোশ্চেন, স্ট্রাকচারে চলে আসি এবার। আমরা জানি 4টে করে স্ট্রাকচার প্রতিটা টেন্সেই করব। আমরা স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন, হ্যাঁ, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, এই কোয়েশ্চেন গুলো দিতে পারে। তো প্রথমে আমরা একটা করে নিয়েছিলাম, আরেকবার লিখছি, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার দেখব। হ্যাঁ বাচকের, হ্যাঁ বাচকের স্ট্রাকচার দেখব, MATIVE করে নিয়েছি। সাবজেক্ট V2 OW, বাস V2। বি, অ্যাফার্মেটিভ হলো নেগেটিভ, না বাচক। না বাচকের স্ট্রাকচারটা আমাকে কে বলবে, তাড়াতাড়ি বলো। সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বসালাম, তারপর বলো। নট, নট, আই, শুধু নট, কি হচ্ছে? ডিড নট, তারপর not V2, ডিড নট, এই যে তারপরে ভুলে V1, নিয়েছো। এই এখন টেট did পরীক্ষা not বলে আমি V1 কিছু or বলছি the না। third. ওকে, বেশ। টেট পরীক্ষা বলে আমি কিছু বলছি না, তোমরা ভিডিও গুলো কম দেখছো, বোঝাই যাচ্ছে। দেখো এবার ভালো করে শুনবে। আমি একটা কথা তোমাদের বলেছিলাম, আশা করি মনে আছে, মনে নেই আমি বললে মনে পড়ে যাবে। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট, বা প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট যাকে আমরা বলি, এদের যখনই না বাচক করতে যাব, তখন আমাকে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন। অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব তখন না, হেল্পিং ভার্ব না বাচক এবং প্রশ্নবাচক করার জন্য লাগবে। আবার বলছি, এই যে হেল্পিং ভার্ব এইচভি, এই এইচভিটার প্রয়োজন হয় যখন কোন একটা বাক্যকে তুমি না বাচক করতে যাবে অথবা প্রশ্নবোধক করতে যাবে, ঠিক আছে? বাট অন্যান্য টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা থাকে, তাই আমার কোনো হেল্পিং ভার্ব নতুন করে নিয়ে আসার প্রয়োজন হয় না। যেমন ধরো বললাম, আই অ্যাম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি একটা চিঠি লিখছি। তো একে যখন তুমি না বাচক করতে যাবে, একটা কি লাগবে বললাম, হেল্পিং ভার্ব লাগবে। কিন্তু অলরেডি এখানে হেল্পিং ভার্ব আছে অ্যাম, মেন ভার্ব হচ্ছে রাইটিং, তাহলে আমার আর হেল্পিং ভার্বের প্রয়োজন নেই। এর পাশে একটা নট বসিয়ে দেবো, অর্থাৎ হয়ে যাবে আই অ্যাম নট রাইটিং এ লেটার, এরকম। কিন্তু সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট হচ্ছে এমন একটা টেন্স যাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয় প্রশ্নবোধক করতে এবং নাবাচক করতে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু নট, ডাজ নট, আর সিম্পল পাস্ট হলে তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে ডিড নট, মাথায় রাখবে। তাহলে চলো, ডিড এখানে হবে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব ডিড নট। আর যখনই কোনো একটা বাক্যে ডু, ডাজ, ডিড চলে আসবে, অলওয়েজ মেন ভার্বের 1 নম্বর হয়ে যাবে। এই জায়গাটা ভুল হয় অনেকের, তাই স্মার্ট করে দিলাম। তারপর OW। 3 নম্বর, চলো, অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো, এবার আসবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের বলো স্ট্রাকচার বলো, মেয়েরা বলো। স্যার ডিড ছেলেরা তো নট, বলছে, মেয়েরা বলো। স্যার কোনো ডিড মেয়ে নট, বলো একটা। বলবে কোনো মেয়ে, দেখি তো কে কে আছে ক্লাসে। স্যার ফার্স্টে ডিড, তারপর সাবজেক্ট, বলে যাও, বলে যাও। ফার্স্টে Good. ডিড, এই যে তারপর হ্যাঁ সাবজেক্ট, ঠিক বলেছো, শিখিয়ে দিয়েছিলাম। ভার্বের শিখিয়ে দিয়ে এটা না নম্বর বাচক ফর্ম, করতে হবে না। হ্যাঁ, ভার্বের ক নম্বর ফর্ম, ক নম্বর 1 বলছো? নম্বর ফর্ম,
এক নম্বর। 1 নম্বর ফর্ম। হ্যাঁ, এবার দেখো হয়ে গেছে, ঠিক বলেছো। এই যে ডিড, এটা হেল্পিং ভার্ব, আর প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বকে আগে টেনে নিতে হয়, তাই ডিডকে আগে টেনে নাও, তারপর যা আছে বসিয়ে দাও। নটটা লিখবো না, নটটা পরের স্ট্রাকচারে করবো। আমি হ্যাঁ বাচক প্রশ্নটা করছি, হ্যাঁ হ্যাঁ বাচকের। এবার ডু ডাজ ডিড বাক্যে চলে এলেই সবসময় ভি অন হয় প্লাস ও ডাব্লিউ, যেহেতু প্রশ্ন করছে তাই একটা জিজ্ঞাসা চিহ্ন, আর এগুলো হবে ফুল স্টপ। ডি তে দেখবো, এবার করব আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ না বাচক ইন্ট্রোগেটিভ, একটা নট আসবে আর কিছুই না, একই জিনিস, একটা নট ইনক্লুড হবে। তাহলে এখানে কি করব, ডিড আসবে, ভালো কথা, কিন্তু এখানে দুটো স্ট্রাকচার হবে বলেছিলাম আমি। ডিডের পর নট তখনই বসবে, ধরো ডিডের পর তুমি নট বসিয়ে দিলে, তিনটে স্ট্রাকচার হবে। আমি এখানে করছি, পরের স্লাইডে করছি, এখানে আটবে না, পরের স্লাইডে করি। তিনটা স্ট্রাকচার হবে নেগেটিভ ইন্টারোগেটিভের, 1 2 3 করে লিখছি। প্রথমে ডিড চলে এলো, যেহেতু প্রশ্নবোধক বাক্য। এবার ডিডের পর তুমি নট দেবে তখনই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা আগে বসবে। একদম, তো সাবজেক্টটা নাউন হতে হবে, তবেই কিন্তু নটটা ডিডের সাথে এখানে আসবে। তারপর যা হয় মেল ভার্বের 1 নম্বর ও ডাব্লিউ জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আরেকটা স্ট্রাকচার হয়, তুমি যদি সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা আগে লিখে দিই, এটা যদি প্রোনাউন হয়, নাউন না হয়, তাহলে কিন্তু নটটা আর এখানে বসবে না। নটটা পি ফর প্রোনাউন, পি ফর পরে, নটটা প্রোনাউনের পরেই বসবে এইখানে, আর তারপর মেন ভার্ব, তারপর ও ডাব্লিউ, তারপর জিজ্ঞাসা চিহ্ন। আরো একটা হয়, তুমি স্যার ডু ডাজ ডিড এর এই নটের ঝামেলায় যাব না, আগে পরে ঝামেলায় যাব না, তখন কি করবে, কন্ট্রাক্টেড ফর্ম সংক্ষেপে লিখে দাও, এরকম ডিডন্ট, তারপর যা আছে তাই, বাস। তাহলে আর কোনো ঝামেলা রইলো না এক্ষেত্রে। নাউন প্রোনাউন, এই যে সাবজেক্টটা, এ নাউনও হতে পারে এক্ষেত্রে, এ প্রোনাউনও হতে পারে, এখানে কোনো ঝামেলা নেই। স্ট্রাকচার হয়ে গেল। যতটা পড়ালাম, কারোর কোনো প্রবলেম থাকলে বলো, কারণ আমি ধীরে ধীরে যাব প্রবলেম সলভ করে। আছে কারোর প্রবলেম? না থাকলে একবার বলে দাও কিছু উত্তর, না বলে নেই তো, বেশ চলো। এবার দেখো আমরা টেন্স মার্কারের কথা বলবো। কোন ওয়ার্ড গুলো থাকলে শিওর এটা সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, কিংবা তুমি ভার্বের 2 নম্বরই বসাবে, সেটা আমরা দেখে নেব। টেন্স মার্কার, সেই ওয়ার্ড গুলো দেখে নিই যেগুলো থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়। প্রথম সব থেকে যেটা পাবে, ইয়েস্টারডে, গতকাল, হবেই, মানে এইগুলো লিখছি যেগুলো, সেগুলো হবেই। এর মানে এই নয় যে টুডে থাকলে হবে না, তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে যেগুলো থাকলে হবেই সেগুলো লিখছি। টুডে থাকলে হতেও পারে, আবার অন্য টেন্সে হতে পারে, পাস্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, ওই জন্য যেগুলো হবে সেগুলো লিখছি। ইয়েস্টারডে থাকলে হবে, আচ্ছা, এগো থাকলে হবে, আচ্ছা। এবার এগোর মধ্যে, আচ্ছা এগোটা হয়ে গেল। ব্যাক, ব্যাক বলতে কি রকম, ধরো ধরো তোমাকে দিল বিএসসি, কে হবে, দিল 2 days ব্যাক, 3 days ব্যাক, এরকম 2 দিন আগে, 3 দিন আগে। তারপর তোমার লাস্ট, এই ওয়ার্ডটা থাকবে, লাস্ট সানডে, লাস্ট মানডে, এরকম। তারপর তোমার কোন সালের কথা থাকবে, হ্যাঁ, কোন অতীত, আচ্ছা এটা পরে বলবো, আলাদা করে এটা পরে বলছি, সালের ব্যাপারটা কি সাল সেটা বলতে হবে। আচ্ছা, আর কিছু রইলো, ইয়েস্টারডে, এগো, লং এগো, এগো তো বলেছি, একটা আরেকবার বলে দিলাম, লং এগো, 2 days এগো, 3 days এগো, এইসব থাকতে পারে। যদি একবার এগো লিখলিয়ে দিয়েছি, এগুলো দরকার ছিল না, তো বলে দিচ্ছি, অনেকে অসুবিধা হতে পারে, এগুলো ব্যাস। আর তোমার লং সিন্স, হ্যাঁ, লং সিন্স, এটা মনে রাখবে, লং সিন্স মানে বহুদিন থেকে, বহুদিন আগে, লং সিন্স। লাস্ট হলো, এবার লাস্ট, লাস্ট যেটা হলো, লাস্টের সাথে কি লাগতে পারে, লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট মান্থ, এই টাইম গুলো বসে যাবে, আর লিখলাম না এগুলো, লাস্ট ইয়ার, এগুলো। তাহলে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটার মানে কি গো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি গো,
গত পরশু। বলতে পারবে? ঠিক আছে, পরশু। ইয়েস্টারডে মানে গতকাল, তার আগের দিন বলেছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, মানে গতকালের আগের দিন মানে গত পরশু। এইগুলো থাকবে। আচ্ছা, এটা 1 নম্বর পয়েন্ট হিসেবে টেন্স মার্কার বললাম আমি। উদাহরণ দিই, তারপর 2 নম্বর পয়েন্ট হিসেবে বলবো। দেখো, খুব ইজি একটা কোয়েশ্চেন দেব আমি। এটাই যারা জানে না পরীক্ষায় ভুম ভাম করে দিয়ে চলে আসবে না পড়ে। তোমরা আশা করি ভুল করবে না। আমার ছাত্রছাত্রীরা যদি ভুল করো তাহলে এত কষ্ট করা, এত হাঁপিয়ে হাঁপিয়ে পড়ানো বৃথা হয়ে যাবে। They have lost an বা a FIR, কেন লিখছি বলছি। yesterday প্রথম কাজ হচ্ছে তোমরা আমাকে বলো a FIR না an FIR? এটা অ্যান হবে। এটা ছোটবেলায় পড়েছি। দেখো, FIR প্রথম যে লেটারটা, সেই প্রথম লেটারের সাউন্ডটাকে দেখবো। এফ লিখো, এফ লিখো, এ ফ। তো এটা কি সাউন্ড? এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর আমরা জানি ভাওয়েল সাউন্ডের আগে কি বসে? অ্যান বসে, অ্যান প্লাস ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে দেখো FIR, এটা হচ্ছে এফ এর এ উচ্চারণ লিখবে তুমি, দরকার লিখো এই যে এফ, এফ এর প্রথমে যে আছে সেটা হচ্ছে এ, এই সাউন্ডটা হচ্ছে এ হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই এখানে এ হবে না, কি হবে? অ্যান FIR। যেমন MLA পড়েছি আমরা এগুলো। ML এর প্রথমে কি আছে? এম এর শুধু প্রথমটাও লিখবে এম এর প্রথমে কি আছে? এ, ভাওয়েল সাউন্ড, অ্যান MLA, এরকম। তো আর্টিকেল চ্যাপ্টার এটা আছে যদিও। এবার আমাকে বলো বাক্যটা ঠিক আছে কিনা এবার। বাক্যটা ভুল আছে, হ্যাভ উঠে যাবে, হ্যাঁ, উঠে কারণ যাবে। ইয়েস্টারডে ভুল আছে। টেন্স মার্কার। ঠিক। তো ইয়েস্টারডে আমরা শিখে গেছি, ইয়েস্টারডে থাকলে একদম চোখ বন্ধ করে ভার্বের 2 নম্বর ফর্ম আছে কিনা দেখবো, অন্য কোথাও যাবে না। পরীক্ষায় তুমি ইয়েস্টারডে দেখলে, কমন এরর দিলে তুমি আগে দেখবে V2 এর কাছে, আগে এই জায়গাটা এখানে চলে আসবে। এখানে V2 তো আছে, আছে যা আছে এখানে। এটা আচ্ছা, এটা V2 এ আছে না V3 তে আছে গো লজটা? স্যার V3 কারণ V3 আছে। হ্যাভ ভার্বের পর, হ্যাঁ, হ্যাভ হ্যাভ আছে ভার্বের বা পর বি ভার্ব V3 আছে। হয়। হ্যাভ ভার্বের পর বি ভার্ব নয়, হ্যাভ ভার্ব, এটা বি ভার্ব হচ্ছে বিন। হ্যাভ ভার্বের পর V3 বসে, তার মানে এটা V3 তে আছে। কিন্তু আমার চাই V2, তাই এটা তো কাটবেই। এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। হ্যাভ আসা মানে, হ্যাভের পর V3 আসা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা পড়েছি। কিন্তু আমার দরকার পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ নরমাল V2 চাই। তো এখানে আমাকে V2 বসাতে হবে। আর লস্ট এর V2 লস্টই হয়, তাই এখানে কিছু চেঞ্জ হলো না, লজ। শুধু হ্যাভটা কেটে দিলাম। দে লস্ট অ্যান FIR yesterday। সিম্পল একটা ব্যাপার বলে দিলাম যেন ভুল তোমাদের না হয়, মাথায় রাখবে যা ব্যাপারগুলো। আচ্ছা, এবার দাঁড়াও বলি। এবার আসছি 2 নম্বর যে টেন্স মার্কারের কথা বলবো বললাম। দু নম্বর টেন্স মার্কারের কথা যেটা বলবো, অতীতের দিন তারিখ বা বছর থাকলে, 2 না বি জায়গাটা লিখেছিলাম, তোমরা তোমাদের মতো করে করে নেবে। অতীতের দিন তারিখ দিন বা তারিখ বা বছর এসব থাকলে কনফার্ম একদম শিওর সেটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তুমি পাস্ট ইনডেফিনাইট টেন্স এত মনে রাখতে হবে না, তুমি মনে রাখবে অতীতের দিন তারিখ বছর থাকলে ভার্বের 2 নম্বর, বাস। এবার অতীতের দিন তারিখ মানে কিন্তু বুঝতেই ওখানে পারছো, যদি সিন্স দিয়ে দেয় তার আগে, সেটা আলাদা। সেটা সেটা তোমাকে দেখতে হবে। সিন্স আর ফর যখনই থাকবে, সিন্স আর ফর যখনই থাকবে, তখন তোমাকে আমি তো বলেছি দেখে নিতে, একটু ওয়েট করতে, হ্যাঁ, হুট করে বসিয়ে দেবে না। সিন্স ফর যেন না থাকে, খেয়াল করে দেখবে। এবার সিন্স ফর থাকলেও পাস্ট হয়, সেটা আমি গতদিন বলেছি, সেটাও একটু চেক করবে। তোমাকে অর্থটা এরকম আসতে হবে, অর্থটা এরকম আসতে হবে যে অতীতে কাজটা ঘটে গেছে, আর বাকি নেই। আর সিন্স ফর দিয়ে অতীতকে বোঝা, যেমন আমি কি বলেছিলাম আগের দিন, একটা উদাহরণ। এই কাজটা শুরু হয়েছে, এখনো চলছে, তাই তো স্যার? চলছে, হ্যাঁ একদম। দে লিভড ইন কলকাতা
সিন্স 1972। কি একটা উদাহরণ একটা দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, দাঁড়াও আমি একটা দেখি, সেই উদাহরণটা দিলে তোমাদের সুবিধা বেশি হবে। এক মিনিট। এরকম দিয়েছিলাম, দে বা দে, দা লিখছি, এটা দে হবে, দে বা আই বা কিছু একটা দিয়েছিলাম, দে লিভড ইন কলকাতা, ঠিক আছে, ফর 10 ইয়ার্স। সিন্সটা বাদ দিই তাহলে ভালো বোঝা যাবে এখানে। দে লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স, এই কথাটার অর্থ কি জানো? এটাও হয়, এটাও হয়। এটার মানে কি? সে 10 বছর কলকাতায় বাস করেছিল। এটার মানে সে 10 বছর থেকে কলকাতায় বাস করছে নয়, এটার মানে হচ্ছে সে 10 বছর কলকাতায় বাস করেছিল। তাই তোমাকে অর্থটা দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ফর মানে এখানে ফর 10 ইয়ার্স মানে 10 বছর ধরে, 10 বছর সে এখানে ধরেটা হবে না, 10 বছর সে কলকাতায় বাস করেছিল। তাহলে সে এখন আর বাস করে না, সে 10 বছর বাস করেছিল, তাহলে বাস করার কাজটা কমপ্লিট, ডান ডান ডান। এই জন্য ভার্বের 2 নম্বর হলো। তাই সিন্স আর ফর শুধুমাত্র আছে বলেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে সেটাও নয়, তাও বলেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখনই হবে যখন অতীতে শুরু হয়ে এখনো চলছে, বোঝাবে। কিন্তু এটা দেখো অতীতে শেষ হয়ে গেছে, আর এখন আর সে বাস করে না, এই 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 মানটা এটাই দাঁড়ায়, এই লাইনটার অর্থ। হি দে লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স, সে 10 বছর কলকাতায় বাস করেছিল। এটাই পার্থক্য। তোমাকে ধরো এই বাক্যটা দিয়ে দিল আর একটা দিয়ে দিল দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 10 ইয়ার্স, তার মানে তোমাকে অর্থের চেঞ্জ করতে হবে। ওইটার মানে হচ্ছে দে হ্যাভ বিন লিভিং মানে হচ্ছে তোমার সে 10 বছর ধরে কলকাতায় বাস করছে, মানে এখনো বাস করছে 10 বছর থেকে। আর দে লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স মানে সে 10 বছর কলকাতায় বাস করেছিল, তার মানে এখন আর বাস করে না, কাজটা ফিনিশড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমি যেটা বলছিলাম, অতীতের দিন তারিখ বছর থাকলে এবং অতীতের কাজ সংঘটিত হয়ে গেছে এরকম বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ V2 হবে। যেমন ধরো বললো 1970, ইন 1970, ইন 1980, ইন 2021, 2021 তো হয়ে গেছে, এরকম ব্যাপার, ইন 2020, এই জিনিসগুলো বললে তোমার কিন্তু তখন পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের 2 নম্বর হবে। একটা উদাহরণ দিই, কোথায় করবো, আর একটা পেজ নিতে হবে। দেখো উদাহরণটা ধরো দিই, আমি ধরো বললাম, হ্যাঁ এটা পরীক্ষা এসেছিল একবার, they had won that tournament in 1995। বলো কি হবে, কোথায় ভুল আছে? স্যার হ্যাটটা তো হবে না। হবে না, কারণ হ্যাডটা হবে তারা না, টুর্নামেন্টটা, on। হ্যাঁ হ্যাঁ এবার হয়তো অনেকে বলবে যে হ্যাঁ ঠিক আছে বেশ, এবার অনেকে হয়তো বলবে যে তোমরা যে স্যার এখানে সিন্স 1995 হবে না, কারণ কেন হবে না তার ব্যাখ্যাটা কি? সিন্স 1995 হলে এরকম হয়ে যেত যে তারা সেটা হয়ে গেছে। 1995 সাল থেকে, হ্যাঁ 1995 সাল থেকে ম্যাচটা জিতে আসছে, তাই কখনো হয়? তা কখনো হয় না, কোনো একটা ম্যাচ একবারই জিতে যায় কেউ। তো সে 1995 সালে টুর্নামেন্টটা জিতেছিল, কোন একটা টুর্নামেন্ট 1995 জিতেছে, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে। তাই এখানে হ্যাডের কোনো অস্তিত্ব নেই, ডাইরেক্ট আমাকে ভার্বের 2 নম্বর বসাতে হবে। আর উইন, উইন মানে জেতা, এটা V1, এর 2 নম্বর হচ্ছে ওন, এটাই। তাহলে এটাই বসে গেল, এটা V2 V3 দুটোর কাজ করে, তাহলে এখানে এটাই বসবে। প্রথমে এটা ছিল V3 তে ছিল, কারণ হেডের পর V3 বসে, এটা V3 তে ছিল, যখন এটা হবে না কেটে দিলাম, এখানে কি বসাতে হবে? V2 বসাতে হবে, তখন এটা ওনটা V2 এ বসালাম, এটা মাথায় রাখবা। বেশ, এখানে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে শেখাই আমি। হুম, আমাকে বলো তো ইন 1995, এটা এই গোটাটা ইন 1995, এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা বাদ দাও, এটা কি নাউন হতে 1995, পারে স্যার? আচ্ছা নাউন এটা হতে বলো পারে আগে, স্যার? 1995টা কি? স্যার নাউন তো হতে সাল। পারে। একটা সংখ্যা, সাল। সংখ্যা নয়, সাল, হ্যাঁ সালের নাম, তাই তো? একটা নির্দিষ্ট করে 1995 সালের নাম, নাম এটা, তাহলে এটা নাউন। এটা তাহলে এটা নাউন। মিউট করে দাও, মিউট করে দাও, এবার শোনো, এবার শোনো, আর মিউট করো কেউ একজন, অফ আর মিউট করো, কেউ একজন অফ মিউট করো। রিপিট হচ্ছে কথা আমার।
মানডে, এই যে মানডে, এটা হচ্ছে কি, এটা বলো, এটা কোন পার্টস অফ স্পিচ বলো এবার। দেখো Noun. প্রিপোজিশন একটা ভালো জিনিস নাউন শিখবে। একটা ভালো জিনিস শিখবে। Noun, noun. নাউন। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তো আমরা ইজিলি বলতে তো পারছি আমরা এটা ইজিলি হচ্ছে বলতে পারছি নাউন। কিন্তু নাউন, যখনই কিন্তু অন যখনই মানডে বলবো, আচ্ছা উত্তর দেওয়ার পর আমি মিউট করে দেবো, হ্যাঁ, নাহলে কি বলতো, তোমরা কি হচ্ছে জানি না, তোমরা আমার কি ইকো হচ্ছে হচ্ছে, জানি না, দিয়ে আমার ইকো কানে হচ্ছে, লাগছে। কানে। অন মানডেটা আমাকে বলো, এটা এবার এটা কোন আমাকে পার্টস বলো, অফ এটা এবার স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? দিয়া ঘোষ। দিয়া ঘোষ। মিউট করে দাও দিয়া। অন মানডেটা কোন পার্টস অফ স্পিচ? মানডেটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? না, নাউনই হওয়া উচিত। না, নাউনই হওয়া উচিত। দেখ স্যার আমি নাউন। একটা জিনিস, আচ্ছা নাউন জিনিস। মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করো, মিউট করো, মিউট করো। মিউট করো। এখান থেকে আমি একবার মিউট এখান করি, থেকে নাহলে সে মিউট করবে না। যার মিউট করা নেই মিউট করো, দিয়া তোমার মিউট করা নেই সম্ভবত, দেখো যদি দিয়ার না থাকে অন্য কারোর। এবার দেখো যেটা বলছিলাম, আমি একটু পর তোমাদের মাইক আবার অন করছি, শোনো ভালো করে। এটা প্রিপোজিশনের একটা, আমি খুব খুশি হলাম এই জেনে যে তোমরা ভুল জানো। হুম, এই ভুল জানো বলে আমি খুশি হলাম, তার কারণ তবেই তো আমার কাছে নতুনটা শিখে খুব মজা পাবে, আনন্দ পাবে। তোমাদেরকে একটা ধাঁসু কনসেপ্ট দেবো, ধাঁসু, কিন্তু আজকে নয়, তাহলে আজকে আর বাকি যেটুকু পড়াতাম সেটা হবে না, এমনিতেই 9টা বেজে গেছে। আজকে ভোকাবুলারিটাও পড়াবো। অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রুলগুলো কিন্তু পরের দিন হবে পাস্ট ইনডেফিনাইটের। তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে হঠাৎ করে আমি বললাম, যেটা মানডেটা হচ্ছে নাউন, কিন্তু মানডের আগে যখন অন চলে এলো না, অন মানডে, বা ধরো 1995টা নাউন, যখন তার আগে ইন চলে এলো না, ইন 1995, তখন সেটা হয়ে গেল অ্যাডভার্ব। অন মানডেটা তখন অ্যাডভার্ব। কেন হলো? নাউন মানডে যখন এলো তখন নাউন, অন মানডে হলে অ্যাডভার্ব। কেন হলো, কি হলো, এটা আমি প্রিপোজিশন চ্যাপ্টারে ডিটেইলে বলবো, এবং খুব দারুণ ভাবে এখানেই শেখার আছে যে ওই যে লাস্ট মানডে, নেক্সট মানডে, এগুলোর আগে কেন প্রিপোজিশন বসে না। লাস্ট মানডে, নেক্সট মানডে, এগুলোর আগে কখনো অন হয় না। কেন হয় না? মন্ডের আগে অন হয় কিন্তু লাস্টের আগে অন হয় না, নেক্সট বসে গেলে তার আগে অন হয় না, কেন হয় না? এই কনসেপ্টের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। দারুণ একটা কনসেপ্ট তোমাদের আমি এইখানে শেখাতে পারবো, কারণ তোমরা জানো না। এবার যেটা বলছিলাম, তাহলে এখানে উত্তরটা বলে দিলাম, বেশ। নেক্সট আসবো এবার সিন্স এর ব্যাপারটা পরের দিন বলবো, অনেকটাই বিয়ে একটু আমি ভোকাবুলারি করাবো। সিন্স এর ব্যাপার বলবো আগে, পরের দিন দারুণ দারুণ কনসেপ্ট আছে পাস্ট ইনডেফিনিটের, পুরো 1 ঘন্টার উপর ক্লাস লাগবে পরের দিন। অনেক কিছু বলার রয়েছে আমার, আমি কিছু ভোকাবুলারি করাই, কারণ ভোকাবুলারির উপর, ঠিক আছে, ভোকাবুলারিটাকে আমাদের স্টক করতেই হবে এখন থেকে, নাহলে হবে না। ওটার উপর ফাঁকি দিলে একটা বোরিং জিনিস, কিন্তু ওখানে নাম্বার অনেক আসবে পরীক্ষায়, তাই বোরিং জিনিসটাকে আগে করতে হবে। যতটা পড়ালাম, কারো অসুবিধা থাকলে বলো, তারপর ভোকাবুলারি আসছি। ভোকাবুলারি, দাঁড়াও কোথায় করলাম, ইডিয়াম পরের দিন হবে, আজকে ভোকাবুলারিটা হোক। এগুলো হয়ে গেছে, এইগুলো গোটা 4-5 করাবো। এই যে অ্যাডমনিশ, এই ভোকাবুলারি অ্যাডমনিশ, এই কথাটার অর্থ কি কেউ জানো? অ্যাডমনিশ অর্থ ডিকশনারি দেখো না। কেউ আচ্ছা, ও তোমাদের আবার মিউট করা আছে, 1 মিনিট এই জন্য। হ্যাঁ, বলছি যতটা পড়ালাম কারো অসুবিধা আছে বলো। স্যার লাস্টেরটা ওইটা একটু ওটা একটু বলে দেবেন। ইন আর অনটা কোনটা? বলছেন, ওটা কি অ্যাডভার্ব কেন হচ্ছে স্যার? ওই ওটা ইন ওটা আর আজকে অনটা বলবো না, বললেন। ওটা আজকে বলবো না, ওটা অ্যাডভার্ব কেন হচ্ছে, ওটা পুরো একটা ক্লাস লাগবে, প্রিপোজিশন চ্যাপ্টারে ও বলবো। একটু ঠিক জিনিসটা আছে। জানো কিনা একটু তোমাদের কাছ থেকে জেনে রাখলাম, তাহলে আমি আরো ইন্টারেস্টের সাথে পড়াবো। বেশ, তাহলে আমরা ভোকাবুলারি আসি, আশা করি কারোর প্রবলেম নেই। ঠিক অ্যাডমনিশ, আছে। অ্যাডমনিশ কথাটার অর্থ হচ্ছে সতর্ক করে দেওয়া, সতর্ক করে দেওয়া।
এসএলএসটি পিটির আগে যারা এসএলএসটি পিটি দেবে, অন্যান্য পরীক্ষা যারা দেবে সেটা তো বটেই, তাছাড়া এসএলএসটি পিটি দেবে তাদের আগে পিটির নোটিফিকেশন বের হওয়ার আগে আশা করছি টেন্সটা শেষ হয়ে যাবে। টেন্স শেষ হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তোমরা বুঝতে পারছো না, মজার ছলে হাসির ছলে আমরা টেন্সটা পড়ে নিচ্ছি, কিন্তু অনেক একটা বিরাট একটা জিনিস শেষ করছি। এই টেন্স আর প্রিপোজিশন, এই চ্যাপ্টার দুটো শেষ করা মানে বিশাল ব্যাপার। প্রিপোজিশন কত ডিটেইলে করাবো, পুরো একটা ক্লাস কোর্সের মতো ব্যাপার হয়ে যাবে প্রিপোজিশন করতে গিয়ে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসেই। তো অ্যাডমনিশ যেটা বলছিলাম, এবার সতর্ক করে দেওয়া বা মৃদু তিরস্কার করা, মৃদু তিরস্কার করা, ঠিক আছে। তো এটা একটা ছবি দেওয়া আছে, দেখো তোমরা নিজেরা মতো করে ট্রিক বানাবে। আমার মনে এসছে এটা তাই বানিয়েছি। অ্যাডমনিশ, দেখো অ্যাড মানে ধরে নাও আড্ডা, অ্যাড থেকে আড্ডা। আর মনীষ মানে দেখো আমরা গ্রামে ব্যবহার করি না মুনিশ ওয়ার্ডটা, মুনিশ লেবার দেখে বলি না মুনিশ লেগেছে মাঠে। তো মুনিশে ধরো আড্ডা মারছে, অ্যাড মুনিশ থেকে মুনিশরা অ্যাড মানে আড্ডা, মুনিশরা আড্ডা মারছে, তাই তুমি মালিক মাঠে লাগিয়ে এসছো মুনিশ, মুনিশরা আড্ডা মারছে, তুমি গিয়ে কি করলে, এই কাল থেকে তোদেরকে কাজে নেবো না, একটা মৃদু তিরস্কার করলে বা গিয়ে সতর্ক করে দিলে। অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা, ঠিক আছে। সহজেই মনে থাকবে, দেখবে আজকের পর থেকে অ্যাডমনিশ মানে সতর্ক করা, কখনোই ভুলবে না। তাহলে চলো আমরা লিখে নিই অ্যাডমনিশের সিনোনিম গুলো। সতর্ক করে দেওয়া, চাইল্ড বকা, চাইল্ড মানে বকা তিরস্কার করা। ওয়ার্নিং দেওয়া, ওয়ার্ন, ঠিক আছে, অনেকটা কাছাকাছি। থ্রেড, থ্রেড শাসানি দেওয়া, কাছাকাছি কিন্তু সব। তারপর তোমার কাউকে বকুনি দিলা, চাইল্ড বললাম, আচ্ছা। শাস্তি দেওয়া, পানিশমেন্ট, এটা ভার্ব হিসাবে আছে তাই পানিশ লিখলাম, কাছাকাছি ওয়ার্ড হচ্ছে এটা। তারপর তোমার রিপ্রচ, নিন্দা করা, কাছাকাছি ওয়ার্ড এটা। চাইল্ড, ওয়ান, থ্রেট এগুলো হচ্ছে একদম এক্সাক্ট। রিপ্রচ, পানিশ এগুলো হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। শাস্তি দেওয়া আর একটা ইংরেজি হয় চ্যাস্টাইজ, CHASTISE, চ্যাস্টাইজ, শাস্তি দেওয়া। ভোকাবুলারি কিন্তু কেউ ফাঁকি মেরো না, 2, 4, 5টা করে যেদিন যা হবে সেদিনটা করে সেগুলো বাড়িতে রিভাইজ করো, কারণ ভোকাবুলারির উপর কোনো ফাঁকির জায়গা নেই। এবং অন্যান্য ধরো আমার কাছে যারা পড়ছো এখানে সবাই তো একই রকমই শিখছো, কিন্তু কম বেশি 1-2 নম্বর কম বেশি হয়ে যাবে তাদেরই যারা ভোকাবুলারির উপর ফোকাস বেশি দেবে। ভোকাবুলারিকে যারা হাসি ঠাট্টার ছলে নেবে তারা কিন্তু পিছিয়ে যাবে, ভোকাবুলারিটাকে সিরিয়াসলি পড়তে হবে। নেক্সট দেখো, অ্যাকুইজি এর অর্থ কি? অ্যাকুইজি এই কথাটার অর্থ হচ্ছে রাজি হওয়া বা রাজি হওয়া, এগ্রি করা যেটাকে আমরা বলি, বা বিনা আপত্তিতে মেনে নেওয়া। দেখো এটা কাছাকাছি ওয়ার্ড একটা নিয়ে আসো হাসির বা মজার যাতে মনে থাকে। অ্যাকুইজি, জি রাজি, অ্যাকুইজি থেকে কাছাকাছি একটা দেখো, জি থেকে রাজি এই ওয়ার্ডটা কাছাকাছি আসছে। এর থেকে যদি তোমাদের ভালো মাইন্ডে আসে সেটা করবে, আমার এটাই মনে হচ্ছে অ্যাকুইজি রাজি কাছাকাছি একটা, ঠিক আছে, খুব একটা নয়। তো সেটার মানে হচ্ছে রাজি হওয়া বা বিনা আপত্তিতে কোনো কিছু মেনে নেওয়া। তো সেটা ইংলিশ লিখে নাও, কনসিড, সিনোনিম গুলো লিখে নাও, কনসিড, এগ্রি, ঠিক আছে, কনসেন্ট, অ্যাকসিড, কনকার, CUR এগুলোর মানে সব রাজি হওয়া, মেনে নেওয়া, হ্যাঁ এই অর্থগুলো প্রকাশ করে। অ্যাসেন্ট, ব্যাস এগুলো করলে এনাফ, এর বাইরে দেবে না। নেক্সট, অ্যাকিট, অ্যাকিট অর্থ হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ, সেটা নলেজের দিক থেকে হোক বা যার দিক থেকে হোক, শার্প, ঠিক আছে। তীক্ষ্ণ ইংলিশ কি? শার্প। দেখো কিভাবে মনে রাখবো, ঠিক আছে, ধরো কেউ কিউট, অ্যাকিট থেকে কিউট, কোন একটা বাচ্চাকে কিউট বলছো, তুমি স্কুলে পড়াচ্ছ, টিচার বাচ্চাকে কিউট বলছো, কেন কিউট বলছো? তার তার প্রশ্নের যে উত্তর দেওয়ার ধরনটা বা তার উত্তর, ধরো কোন একটা বাচ্চা উত্তর পেয়ে গেল, তখন তুমি বললে সুন্দরের দিক থেকে নয়, নলেজের থেকে দারুণ কিউট আনসার দিয়েছিস, তো এরকম আমরা অনেক সময় বলি। তো সেই হিসাবে অ্যাকিউটটা মনে রাখতে পারো যে নলেজের দিক থেকে সে তীক্ষ্ণ, শার্প। তো এর সিনোনিম গুলো হচ্ছে তোমার বলতে পারো ইনজেনুইটি,
ইনটুইশন, ভালো জ্ঞান, ইনটুইশন, উপলব্ধি করার ক্ষমতা। ডিসক্রিমেন্ট, ডিসক্রিমেন্ট, তো এইগুলো হচ্ছে কাছাকাছি ওয়ার্ড। ঠিক আছে, দেখি আর আছে কিনা। আরেকটা দেখো, অ্যাডেল, মাডেল, ফাডেল, বিফাডেল। আরে স্যার কি স্যার, এটা আবার ভাই নাকি সব একে অপরে? হ্যাঁ, অ্যাডেল, মাডেল, ফাডেল, বিফাডেল, সবগুলোর মানে হচ্ছে, এই চারটা শব্দর মানে হচ্ছে কনফিউজ করা। কি করা? কনফিউজ করা, হতবুদ্ধি করে দেওয়া, বুঝতে না পারা, কনফিউজ করা। ঠিক আছে, অ্যাডেল, মাডেল, ফাডেল, স্যার এই ভাইরা বিফাডেল। কনফিউজ, বলো। বলছি এই ভাইরা কনফিউজই করছে স্যার। হ্যাঁ, তো তুমি সেরকম ভাবে মনে রাখো যে চার ভাই আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে, অ্যাডেল, মাডেল, ফাডেল, বিফাডেল। তো সেক্ষেত্রে এর ইংলিশ গুলো, কনফিউজ করা ইংরেজি গুলো আমরা জানি বাফল। বাফল মানে তোমাকে ধাঁধায় ফেলে দেওয়া, কনফিউজ করা, কোন দিকে যাব, কি করব। ডিসকনসার্ন, ডিসকনসার্ট, ডিসকনসার্ট। পারপ্লেক্স, হ্যাঁ, হতবুদ্ধি করে দেওয়া, পারপ্লেক্স, বুঝতে পারছো না। অ্যাট এ লস, হ্যাঁ, অ্যাট এ লস, বুঝতে পারছো না কি করবে। ক্লাস্টার, FLUSTER, অ্যাট এ পাজলড হবে। অ্যাট এ লস, অ্যাট এ পাজেল, হ্যাঁ সেটাও হবে, অ্যাট এ পাজেল। শুধু পাজেল করে দাও না তাহলে, চলো শুধু পাজেল। তারপর তোমার অবফাস্কেট, আরেকটা লিখো, এটা পরীক্ষায় আসতে পারে। অব, OBFUSCATE, অবফাস্কেট। এগুলোর মানে হচ্ছে কনফিউজ করে দেওয়া। ঠিক আছে, আর নেই। তো এইগুলো মাথায় রাখবে, অল্প অল্প করে করাচ্ছি, একটা দিন আসবে দেখবে ভোকাবুলারির উপরও তোমাদের ইন্টারেস্ট জমে গেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখো, পড়ো, পর জিনিসগুলোকে যেভাবে সাজিয়ে দিচ্ছি, যেভাবে ক্লাস করাচ্ছি, দায়িত্ব নিয়ে করাচ্ছি, ভরসা করে করো, লাফে হাতে যেও না, এটা করান ওটা করান এরকম কেউ বলো না, আমি জানি ভরসা রেখেছো, কোনোদিন বলো না, বললে লাভ হবে না তো। ঠিক আছে, আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে করে নেবো দায়িত্ব নিয়ে। জাস্ট জাস্ট তোমরা যেভাবে বলছি সেভাবে খালি নোটগুলো বানাও, তারপর দেখবে তোমাদের প্রিপারেশন কেমন। হ্যাঁ, আমি যখন যেদিন বলবো বাজারে, যেদিন আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, বলবো বাজারে যে কোনো একটা প্র্যাকটিস সেট ইংলিশে তুলে নিও, করো, তারপর দেখবে কেমন করতে পারবে। তখন তুমি নিজেকেই জিয়াল স্যারের কথা মনে পড়বে, স্যার একটা কথা বলেছিল সত্যি। আচ্ছা, কারো কিছু বলার থাকলে চট করে